সায়েন্স বা বিজ্ঞান নিয়ে আমাদের জানার আগ্রহের কোনো কমতি নেই। তোমরা যখনই সায়েন্স কথাটার নাম শোনো, তোমাদের মাথায় ভেসে ওঠে একজন নভোচারী মহাশূন্যে ভেসে বেড়াচ্ছেন, কিংবা একজন ডুবুরি প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে তোমাদের জন্য নিয়ে আসছে অসাধারণ অসাধারণ কিছু ছবি। সায়েন্স বলতে তোমরা বুঝো নিউটনের সূত্র, সায়েন্স বলতে তোমরা বুঝো গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র। এই যে সায়েন্সের এত এত কারিশমা তোমরা দেখলে, তোমরা কি কখনো জানার চেষ্টা করেছো এই সায়েন্সের সূত্রগুলো কিভাবে আসলে তৈরি হয়েছে? আজকে তোমাদের কাছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে বিজ্ঞান বা সায়েন্স বলতে কি বোঝায় এবং বিজ্ঞান কিভাবে কাজ করে। সায়েন্স তার প্রথম স্টেপটা শুরু করে অবজারভেশন বা পর্যবেক্ষণের মধ্য দিয়ে। তুমি তোমার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো ঘটনাকেই এই পর্যবেক্ষণের আওতায় আনতে পারো। ধরো, তুমি একদিন লক্ষ্য করে দেখলে তোমার মাথার উপর সন্ধ্যাবেলা এক ঝাঁক মশা ঘোরাঘুরি করছে। এটা তোমরা সবাই দেখেছো, তাই না? এই যে তুমি দেখলে, এটাকেই বলে অবজারভেশন বা পর্যবেক্ষণ। এটাই হচ্ছে সায়েন্সের প্রথম ধাপ। সায়েন্সের সেকেন্ড স্টেপ হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস আবার কি জিনিস? হাইপোথিসিসের যদি বাংলা বলতে চাই, এটা খুব কষ্টের একটা বাংলা হয়ে দাঁড়াবে। আমরা বলে থাকি হাইপোথিসিস হচ্ছে একটা এডুকেটেড গেস করা, অর্থাৎ তুমি কিছু একটা ধারণা করবে। এই ধরো, তোমার মাথার উপর সন্ধ্যাবেলা এক ঝাঁক মশা ঘুরে, তো এটার কারণ কি সেটা ব্যাখ্যা করতে গিয়ে তুমি কতগুলো হাইপোথিসিস দিতে পারো। তুমি যে কোনো কথাকে হাইপোথিসিস বলে আসলে চালিয়ে দিতে পারো। হাইপোথিসিসের উপর তাই সবসময় ভরসা করে চলে যাওয়া যাবে না। যেমন তুমি বলতে পারো যে আমার মাথার উপরে মশা ঘুরে এর একটা কারণ হতে পারে যে আমাদের চুল কালো, মশা কোনোভাবে এই কালো রঙের প্রতি আসক্ত। তাহলে এটাকে আমরা ধরি আমাদের হাইপোথিসিস নাম্বার 1, যে মশা আমাদের এই চুলের প্রতি, কালো কালারের প্রতি আসক্ত। সো আমরা আরেকটা হাইপোথিসিস বানাতে পারি যে 2, যে আমরা চুলে হয়তো কোনো একটা শ্যাম্পু দিয়েছি, সেই শ্যাম্পুর অনেক সুগন্ধ রয়েছে, যার প্রতি আসক্ত হয়ে মশা আসলে আমাদের চুলের কাছে চলে আসছে। সো এইরকম তুমি যতগুলো চাও গেস করতে পারো। এই গেসের প্রত্যেকটাকেই আমরা বলবো হাইপোথিসিস। তাহলে হাইপোথিসিস কি? তোমার পর্যবেক্ষণকে ব্যাখ্যা করার জন্য তুমি যে গেস বা যে অনুমানগুলো করো, সেগুলোই হচ্ছে হাইপোথিসিস। সায়েন্সের 3 নম্বর ধাপ হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ, যেটাকে আমরা বলে থাকি এক্সপেরিমেন্ট। তুমি অসংখ্য হাইপোথিসিস তৈরি করতে পারো, বাট সেগুলোকে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখাতে হবে। সো যে পরীক্ষাটা তুমি করবে সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। এখন প্রত্যেকটা হাইপোথিসিসের জন্য তোমাকে আলাদা আলাদা করে পরীক্ষা করতে হবে। ধরো, আমরা আমাদের যে হাইপোথিসিস 1 ছিল, যে মশা আমাদের চুলের কালো রং দেখে তার প্রতি আসক্ত হয়ে আমাদের মাথার উপর ঘোরাঘুরি করে, সেটাকে আসলে আমরা এক্সপেরিমেন্ট দিয়ে প্রমাণ করি। এই প্রমাণটা চাইলে তুমি একটা খালি ময়দানে মাঠে দাঁড়িয়ে তুমিও করে ফেলতে পারবে। কিভাবে? আসলে আমরা একটু চিন্তা করি। দেখো, মশা তোমার চুলের কালো রঙের প্রতি আসক্ত হয়ে আসে কিনা সেটা প্রমাণ করার জন্য তুমি 4-5 জন বন্ধু নিয়ে সন্ধ্যাবেলা একটা মাঠের মধ্যে চলে যাবে। তারপর 2 জন আলাদা দাঁড়াবে, বাকি 3 জন আলাদা দাঁড়াবে। এখন আমাদের সবার চুলের কালার হচ্ছে কালো। সো আমরা দেখবো সন্ধ্যাবেলা মাথার উপরে বেশ কিছু কালো মশা এসে ঘোরাঘুরি করছে। সো তুমি হয়তো মনে করতে পারো এতেই প্রমাণ হয়ে গেল যে মশা চুলের কালো রঙের প্রতি আসক্ত, বাট না। শুধুমাত্র একটা গ্রুপের উপরে যদি তুমি পরীক্ষা চালাও, এটা কখনো প্রমাণ করে না। তোমাকে প্রমাণ করার জন্য আরেকটা গ্রুপ নিতে হবে যার মাথার চুলের রং কালো না। অর্থাৎ চুলের রং কালো একটা গ্রুপ থাকতে হবে, চুলের রং কালো না এমন আরেকটা গ্রুপ থাকতে হবে। যাদের চুলের রং কালো তাদের উপরে মশা থাকবে, যাদের চুলের রং কালো না তাদের উপরে মশা থাকবে না। এই দুইটা ঘটনা একসাথে ঘটলে তাহলে আমাদের এক্সপেরিমেন্টটা আসলে প্রমাণিত হবে। তো সেটা করার জন্য কি করবে? কতগুলো সাদা কাপড় নিয়ে যাও, 3 জনের মাথায় সাদা কাপড় বেঁধে দাঁড়িয়ে থাকো, আর বাকি 2 জন তার কালো চুল নিয়ে দাঁড়িয়ে থাকবে। দেখবে যাদের চুলের রং কালো, অর্থাৎ যাদের মাথা খোলা ছিল, তাদের মাথার উপরে ঝাঁকে ঝাঁকে মশা এসে জমা হচ্ছে, বা যারা মাথায় সাদা কাপড় বেঁধে দাঁড়িয়েছিল তাদের মাথার উপর কোনো মশা দেখা যাচ্ছে না। এই যে যাদের চুল খোলা ছিল তাদেরকে আমরা বলে থাকি এক্সপেরিমেন্টের টেস্ট গ্রুপ, আর যাদের মাথায় সাদা কাপড় বাঁধা ছিল তাদেরকে আমরা বলে থাকি এক্সপেরিমেন্টের কন্ট্রোল গ্রুপ। টেস্ট পজিটিভ রেজাল্ট দিবে, কন্ট্রোল নেগেটিভ রেজাল্ট দিবে, এবং টেস্ট এবং কন্ট্রোল এই দুইটার রেজাল্টের উপর ভিত্তি করে আমরা একটা এক্সপেরিমেন্টকে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করব। তো আমরা হাইপোথিসিসকে এভাবে একটা এক্সপেরিমেন্ট দিয়ে প্রমাণ করে ফেলতে পারি। প্রমাণের পরবর্তী পার্ট কি? পরবর্তী পার্টে হাইপোথিসিসটাকে আমরা আইদার অ্যাকসেপ্ট করব অর রিজেক্ট করব।
এক্সপেরিমেন্ট একসেপ্ট বা রিজেক্ট করার পরে তোমার হাতে দুটো রাস্তা থাকবে। তুমি যদি এক্সপেরিমেন্টটা ভুল হয়, অর্থাৎ তোমার হাইপোথিসিসটা ভুল প্রমাণিত হয়, তোমাকে আবার নতুন করে একটা হাইপোথিসিস দিতে হবে, দিয়ে সেইটাকে প্রমাণ করার জন্য আবার এক্সপেরিমেন্ট করতে হবে। এইভাবে যতক্ষণ না পর্যন্ত হাইপোথিসিসটাকে প্রমাণ করতে পারো, এক্সপেরিমেন্টকে চালিয়ে যেতে হবে। বাট কখনো কখনো যদি সৌভাগ্যক্রমে তোমার এক্সপেরিমেন্টটা হাইপোথিসিসকে সঠিক প্রমাণ করে ফেলতে পারে, তখন কনগ্রাচুলেশন, তোমার হাইপোথিসিসটা এখন আর হাইপোথিসিস না, একটা থিওরির দিকে এগিয়ে গেল। যখন মানুষ এই হাইপোথিসিসটাকে একটা প্রমাণ, একটা এক্সপেরিমেন্ট দিয়ে প্রমাণ করে ফেলে, সেটাকে আমরা বলি থিওরি। এখন এরকম অসংখ্য থিওরি আছে, যেমন থিওরি অফ রিলেটিভিটি একটা থিওরি। তো থিওরিগুলোকে যখন পৃথিবীর সকল জায়গায়, সকল পরিবেশে, সকল অবস্থায় সঠিক প্রমাণ করে ফেলা যায়, তখন সেটাকে আরেকটা উচ্চ মর্যাদা দেওয়া হয়, যেটাকে আমরা বলে থাকি ল অফ নেচার বা প্রিন্সিপাল বলে থাকি। যেমন নিউটনের গতিসূত্র, এটা সকল জায়গায় কাজ করে, তাই এটাকে বলা হয়ে থাকে একটা ল। সো আমরা দেখলাম সায়েন্সের হাইপোথিসিস আছে, সেই হাইপোথিসিস গুলোকে আমরা একটা এক্সপেরিমেন্ট দিয়ে প্রমাণ করতে পারি, প্রমাণ করতে পারলে হাইপোথিসিসটা হয়ে যায় একটি থিওরি। থিওরিগুলো যদি সকল জায়গায় সবার কাছে প্রমাণিত হয়, তখন সেটাকে আমরা বলে থাকি একটা ল। সো মূলত এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সায়েন্স কাজ করে। আজকে বিজ্ঞানীদের যে এই অসংখ্য বিশেষ অবদানগুলো তোমরা আমাদের চারপাশে দেখতে পাচ্ছ, তার সবই কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা একটা আউটকাম।